All ladies and gentlemen, boys and girls, welcome back to His Vlog. আমি শরীর, তোমরা দেখছো শরীর ব্লগ। আর দেখছো আমি দাঁড়িয়ে আছি বর্ণনগর স্টেশনে, কারণ আমি আজ যাচ্ছি শ্যামসুন্দরী মায়ের মন্দির দেখতে। জানো, কলকাতার জীবন্তকালী শ্যামসুন্দরী মা মুকুন্দপুরে নতুন মন্দির হয়েছে। আমরা এখান থেকে মেট্রো করে যাব কবি সুভাষ, সেখান থেকে অরেঞ্জ লাইনের মেট্রো ধরে আমরা চলে যাবো শ্যামসুন্দরী মায়ের মন্দির যাবো, আর তোমাদের দেবো ইনফরমেশন। পুরো ভিডিওটা কমপ্লিটলি দেখবে, নাহলে কিন্তু কমপ্লিট ইনফরমেশন পাবে না। এই আমাদের অরেঞ্জ লাইনের টিকিট। এই দেখতে পাচ্ছ আমাদের অরেঞ্জ লাইনের ট্রেন, আমরা চলে এসেছি অরেঞ্জ লাইনে। প্রত্যেককে বলে রাখি, অরেঞ্জ লাইনে যদি তোমাদের উঠতে হয় তাহলে কিন্তু তোমাদের অবশ্যই কবি সুভাষ অব্দি আসতে হবে। কবি সুভাষ না এলে কিন্তু অরেঞ্জ লাইনের ট্রেন পাবে না। আমরা প্রথমে জানতাম না, আমরা তাই জন্য প্রথমে চলে গেছিলাম ক্ষুদিরাম, বাট ক্ষুদিরামে হবে না, আমরা আবার একটা স্টেশন এক্সট্রা এসেছি আর এই পৌঁছে গেছি অরেঞ্জ লাইন। চারিদিকে দেখতে পাচ্ছ অরেঞ্জ কালারটা একটু বেশি। কবি সুভাষ থেকে অরেঞ্জ লাইনের দুটো স্টেশন, টিকিট ভাড়া মাত্র 10 টাকা। পৌঁছে যাবো আমরা মুকুন্দপুর, বাট এখানে কিন্তু প্রায় 20 মিনিট 25 মিনিট পর পর একটা করে ট্রেন আসছে, তো হাতে একটু সময় নিয়ে আসতে হবে। আমরা একটু লেট চলছি, অলরেডি 12টা 17 বেজে গেছে। যতদূর আমি জানি দুপুর 2টো অবধি মন্দিরটা ওপেন থাকে, আশা করছি তার মধ্যে আমরা পৌঁছে যাবো। টাইম আপডেট 12টা বেজে 31 মিনিট, আর আফটার অল আমরা অরেঞ্জ লাইন থেকে বেরিয়ে পড়েছি, পৌঁছে গেছি মুকুন্দপুর জিতেন্দ্র নন্দী যে স্টেশন আছে মেট্রো স্টেশন, সেখানেই আমরা পৌঁছেছি। এখান থেকে হাঁটা পথে প্রায় 10 থেকে 12 মিনিট সময় লাগে শ্যামসুন্দর মায়ের মন্দির যাওয়ার জন্য, তো সেখানেই আমরা বেরিয়ে পড়েছি। আর তোমরা যদি শ্যামসুন্দর মায়ের মন্দিরে ট্রেনে আসতে চাও, মানে ট্রেনে করে বিধাননগর স্টেশন পৌঁছাবে, সেখান থেকে তোমরা সোজা বাস ধরে কিন্তু এই মুকুন্দপুর পৌঁছে যেতে পারো। দেখতেই পাচ্ছ সামনের হচ্ছে বিশ্ব বাংলা গেট, আর এই হচ্ছে মেট্রো হোলসেল শপিং মল। এখান থেকেই হাঁটা পথে আমরা সোজা পৌঁছে যাব শ্যামসুন্দর মায়ের মন্দির। চারিদিকে রোদ অনেক বেশি, তাই হয়তো একটু ভালো দেখতে পাচ্ছ, বাকি অল্প। তো আমরা একদম মেট্রো হোলসেল মার্কেটের পাশেই এই দাদাকে পেয়ে গেছি, টোটো পাওয়া যাচ্ছে। আমরা এখন টোটো চেপে সোজা চলে যাব মন্দিরের কাছে। দাদা নিচ্ছে দুজনের জন্য 50 টাকা, মানে 25 টাকা করে। মেনলি এখানে এলে কিন্তু তোমরা হয় হেঁটে যেতে পারো, আদারওয়াইজ ট্রান্সপোর্ট পেয়ে যাবে। হেঁটেই যেতাম, কিন্তু যেহেতু আমাদের কাছে সময়ের বড় অভাব, মন্দির বন্ধ হয়ে যেতে পারে, আর এত দূর এসে যদি দেখি মন্দির বন্ধ হয়ে গেছে তাতে ওটা ভালো হবে না, তাই আমরা কিন্তু টোটোই প্রেফার করছি। আর এমনি তো বাইরে খুব রোদ আছে। এই দেখতে পেলে ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, ঠিক এর পাশ দিয়ে ঘড়িটা দিয়ে কিন্তু আমরা সোজা ভেতরের দিকে ঢুকে চলেছি মন্দিরে যাওয়ার। যদি তোমরা টোটো বা অটো করে আসছো তাহলে তো তোমাদের এরমভাবে খোঁজার প্রয়োজন পড়বে না, বাট যদি হেঁটে আসো সেক্ষেত্রে কিন্তু তোমাদের ইনফরমেশনটা যথেষ্ট কাজে লাগবে। ওই তো মুকুন্দপুর সিগনালে লাগবে, কলেজের পায়ে দিয়ে রাস্তা আছে, ওই দিকটা টু সামনে দিয়ে গেলে মায়ের মন্দির, ওখান দিয়ে টোটো পাবো। হ্যাঁ হ্যাঁ, ওই জায়গাটা মুখটাতে গেলেই টোটো পাবো। মুকুন্দপুর সিগনাল। আবার ফেরার সময় মন্দিরের সামনে থেকে টোটো পাওয়া যায়। এই মন্দিরের একদম পাশেই দেখতে পাচ্ছ ডালার দোকান আছে। মন্দিরে পুজো দেওয়ার জন্য যাবতীয় যা প্রয়োজন সব কিছুই কিন্তু এই ডালার দোকানে পেয়ে যাবে। আমরা এখন যাব ডালা নিয়ে মন্দিরের ভেতরে, আর দেখে আসবো কীরকমভাবে দর্শন হচ্ছে আর কীরকম আছে। সবাই জানো এটা কিন্তু খুব পপুলার জীবন্ত কালী বলে। এর আগে এই মায়ের মন্দির ছিল মানিকতলাতে, এখন সেখান থেকে শিফট করে চলে এসেছে মুকুন্দপুরে। আর আমার ফেসটা আই গেস পুরো ব্ল্যাক লাগছে দেখতে, রোদ কিন্তু খুব বেশি। তো একটুখানি বলে দাও কাকু, যে কেমন কত কি থেকে ডালা শুরু হচ্ছে, মানে কত টাকা থেকে শুরু হচ্ছে? না, 11 টাকাও হচ্ছে, আপনার 140 টাকা, 180 টাকা, যেরকম যেরকম মানুষ চায়। 51 টাকা থেকে শুরু হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তারপর যেমন খুশি হ্যাঁ যেরকম বানিয়ে দেবে আর কি, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। মানে এখানে তোমার রেডি করা থাকছে না, তুমি আসলে বানিয়ে দিচ্ছি।
नीलांजनो केवलम रवि सूर्यनाथ छायाया वंदे जगन्नाथ बलराम सुभद्रा की जय, भैरव जगन्नाथ की जय, जय मां, जय भवानी, जय भवानी। এই পূজারি ভাইকে পেয়ে গেছি আমরা। তো একটু বলো এই মন্দিরের সম্বন্ধে, মানে মায়ের সম্বন্ধে, এখানে মায়ের যে গল্পটা রয়েছে একটু সংক্ষেপে বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মাকে তো আপনারা শুনেছেনই, মাকে কলকাতার জীবন্ত কালী বলা হয়। প্রথমেই একটা কথা বলবো, মা নিজের মন্দির নিজেই জোগাড় করছেন, এর থেকে বড় প্রমাণ আর কিছু নেই। মা যে সত্যি আছেন। মায়ের একটি ঘটনা ঘটেছিল, তাই এখানে সকল ভক্ত মাকে চাল কোলে দিয়ে পুজো দেয়। মায়ের পুরোহিত মহালয়ার পুণ্যলগ্নে মায়ের জন্য বাজার করতে গেছিলেন। এবার বাজার করতে গিয়ে হঠাৎ দেখেন একটা ছোট্ট 5 বছরের বাচ্চা মেয়ে মুখে কালি মেখে পুরো মা কালীর মতন সেজে ভিক্ষা চাইছে সবার কাছে। ওই মতন সবার কাছে ভিক্ষা চেয়ে বলছে, কিছু টাকা দাও না, আমি 2 দিন ধরে কিছু খাইনি, আমি চাল কলা কিনে খাবো। তো ইতিমধ্যে সবার কাছে এই কথা বলে ভিক্ষা চাইছে। আমাদের যিনি পুরোহিত ছিলেন তার কাছে এই কথা বলে ভিক্ষা চায়। পুরোহিত তখন তাকে ধাক্কা মেরে ফেলে দেয়, ফেলে দিয়ে বলে, যা কাজ করে খা। বাচ্চা মেয়েটিও তখন গা ঝাড়া দিয়ে বলে, আমি যদি কাজই পেতাম তো তোর কাছে ভিক্ষা যেতে আসতাম। এই শুনে বাচ্চা মেয়েটিও চলে যায়, আমাদের যিনি পুরোহিত ছিলেন উনিও চলে যায়। আমাদের প্রতিটা অমাবস্যা অন্ধকারে পুজো হয়, কোনো রকম মানে লাইট ইত্যাদি জ্বলে না, কেবল ঘিয়ের প্রদীপ জ্বলে। তো ওই দিন মহালয়ার অমাবস্যা অন্ধকারে পুজো হচ্ছে। এবার অন্ধকারে পুজো করতে করতে পুরোহিতের হঠাৎ মন বলে যেন মাকে দেখতে পাচ্ছি না, কিন্তু পুরোহিতের মন আবার বলছে যে মা তো কালো, তাই হয়তো মাকে দেখতে পাচ্ছি না। তাই পুরোহিত ঘিয়ের প্রদীপ নিয়ে মায়ের মুখের সামনে যায়, দেখে সত্যিই মানে। আর মায়ের নিচে নিয়ে শিব ঠাকুর বাবা, উনিও পুরো মৃত মানুষের মতন শুয়ে আছে। এই দেখে পুরোহিত থমকে যায়। থমকে এবার কিছুক্ষণ পরেই পুরোহিতের পেছন দিয়ে ছুম ছুম করে নুপুরের আওয়াজ হয়, আর ধাপ করে শিবের বুকের উপরে একজনের ডান পা পড়ে। আর যেই বাচ্চা মেয়েটাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল সেই বাচ্চা মেয়েটি মুখ ওই অন্ধকার থেকে বেরিয়ে আসে। আর মা তখন মানুষের কণ্ঠে বলে, দে চাল কলা দিবি নামাই। এই শুনে পুরো সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায়। এবার অজ্ঞান অবস্থায় মা ওনাকে মনে মনে বোঝাচ্ছেন, আমি শুধু বড়লোকের মা নই রে, আমি গরিবের মা। তাই এবার থেকে মাকে যারা যারা চাল কলা দিয়ে পুজো দেয়, মা তাদের প্রত্যেকের মনের বাসনা পূর্ণ করেন। তাই আপনাদেরকে একটাই কথা বলবো, মায়ের কাছে আসেন, মাকে দেখেছেন, তাহলেই বুঝতে পারবেন এখানে কি আছে। পার্মানেন্ট এখানে মন্দির না, মা এখানে আপাতত আছে। মায়ের বিশাল বড় মন্দির হবে। আচ্ছা, ও বিশাল বড় মন্দির হবে। হ্যাঁ হ্যাঁ তখন তো আবার সেখানেও যাবো। হ্যাঁ 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 ঠিক আছে। আর মন্দির কটা থেকে খোলা? হ্যাঁ, মন্দির সকাল 8টা থেকে 1টা অবধি খোলা থাকে, আবার 1টা থেকে 4টে বন্ধ, আবার 4টা থেকে 8টা অবধি খোলা থাকে। আচ্ছা, আর তোমার এমনি আরতির টাইম কি আছে? আমাদের মায়ের দুপুর 12:30 নাগাদ ভোগ আরতি হয়, আর সন্ধ্যে 6:30। আচ্ছা, আর এমনি ভোগ প্রসাদ কি রোজই দেওয়া হয়? হ্যাঁ, ভোগ প্রসাদ রোজ দেওয়া হয়। আর গুগলে কিন্তু টাইমিং এর কিছু ইস্যু আছে, কিছু ভুলভাল টাইমিং আছে। হ্যাঁ, ওইটা তাহলে ঠিক করতে হবে আমাদের, যিনি ওইটা করেছেন। এটা আমরা হ্যাঁ, রিভিউ দিয়ে বলতে দেবো হবে। ওখানে। ওটা আপনারা একটু কিন্তু তাও জানিয়ে একটা দেবেন ঠিক করে সকলকে। দেবেন। তো আপাতত দেখতে পেলে আমরা কিন্তু মন্দির থেকে বেরিয়ে এসেছি। মন্দিরের ভেতরে পূজারীর সাথেও আমরা কথা বলেছি এবং সমস্ত ইনফরমেশন কিন্তু আমরা কালেক্ট করতে পেরেছি। এই মুহূর্তে আমরা বেরোলাম, খুব সুন্দরভাবে, খুব ভালোভাবে আমরা পুজো দিতে পেরেছি। কিছু জিনিস যেমন গুগলের টাইমিং দেখে যদি তোমরা আসছো তাহলে কিন্তু খুব সমস্যায় পড়তে হবে। গুগলে কিন্তু টাইমিং ভুল দেওয়া আছে, পূজারি প্রপার টাইমিং বলে দিয়েছে, সঙ্গে পূজারি কখন ভোগ হয় তারও টাইমিং দেওয়া আছে। তো সেই অনুযায়ী তোমরা কিন্তু এসে মন্দির দর্শন করতে পারো। আরেকবার বলে দিচ্ছি, প্রত্যেক দিন সকাল 8টা থেকে দুপুর 1টা, বিকেল 4টা থেকে রাত 4টা অবধি মন্দির খোলা থাকে। এই যে মন্দিরটা আছে, এই মন্দিরটা কিন্তু আপাতত টেম্পোরারি। আমরা জানতাম এটাই পার্মানেন্ট মন্দির, কিন্তু না, এটা টেম্পোরারি মন্দির। মায়ের একটা বড় মন্দির তৈরি হচ্ছে, তৈরি হয়ে গেলে এই মূর্তি কিন্তু সেখানে পৌঁছে দেওয়া হবে। আপাতত আরেকটা জিনিস আমরা খুব ইনফরমেটিভ যেটা জানতে পারলাম, অক্ষয় তৃতীয়ার দিন মাকে প্রত্যেকের বাড়ির বানানো
খাবার কিন্তু ভোগ হিসাবে প্রদান করা হয়। আর আষাঢ় মাসের পূর্ণিমাতে মায়ের স্নানযাত্রা আসে। এই দুটো দিন কিন্তু এই মন্দিরের জন্য প্রচণ্ড ইম্পর্টেন্ট। তো তোমরা পারলে অবশ্যই একবার আসবে। আপাতত আমাদের এই মন্দির ভ্রমণ তো শেষ হয়েছে, এখন আমরা সোজা চলে যাবো বাড়ি। হোপ তোমাদের পুরো ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে হিট লাইক অ্যান্ড ডু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ মেকিং পার্ট অফ এ ডে। আই অলসো সুন টু নেক্সট ব্লগ। আনটিল নেক্সট টাইম, সাইনিং আউট শরীর। বাই বাই।